নতুন বিশ্ব গড়ার সামর্থ্য আছে বাংলাদেশের। চবির পঞ্চম সমাবর্তনে বলেছেন প্রধান উপদেষ্টা। স্বপ্নের বিশ্ব গড়তে কাজ করার আহ্বান। শিক্ষার্থী সাম্য হত্যায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না দিতে পারার অভিযোগ ছাত্রদলের। মরদেহের অপেক্ষায় স্বজনরা। ময়মনসিংহের রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলে প্রশাসন। নির্বাক ব্যবসায়ীরা। বাগেরহাট মহাসড়কের পাশের দখল উচ্ছেদ। সাভারের আশুলিয়া পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার। রাজশাহীর আমবাগানে পড়েছিল এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ। এবং বর্ষার আগে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি। হুমকির মুখে গুরুত্বপূর্ণ স্থাপনা। জমা জমি অনেক ছিল, সব জমা জমি নদীতে গেছে। এখন যে বাড়িটাও থাকে না। যা ঘরটা যে নিয়ে এক জায়গায় দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সয় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে গবেষণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে 9 বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। সমাবর্তন উপলক্ষে 23,000 শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য নিয়ে প্রায় 30,000 মানুষ সমাবর্তনে অংশ নিয়েছে। সমাবর্তন থেকে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এ বন্দর পুরোপুরি কাজে লাগানো গেলে বিদেশিরা বাংলাদেশে আরও বিনিয়োগ করবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে চট্টগ্রাম পৌঁছেই বন্দর পরিদর্শনে যান তিনি। এ সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, এই বন্দর বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এই বন্দর পুরোপুরি কার্যক্ষম করা গেলে দেশে বিদেশি বিনিয়োগ আরো বাড়বে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। চট্টগ্রাম বন্দর শুধু দেশের জন্য নয়, প্রতিবেশী দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজে আমাদের কাছে এটা তো দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। এরপর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কালুরঘাট সেতু স্থানীয় মানুষের জন্য বহুল আকাঙ্ক্ষিত, আর চালু হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে। কালুরঘাট নতুন সেতু নির্মাণ কাজ শেষে 2030 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এখনও বিক্ষোভ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদের সহযোগিতায় আরও জানাচ্ছেন নাইম আফসান। মঙ্গলবার মধ্যরাতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এর প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। বুধবার দুপুর 12টায় উপাচার্যের বাসভবনের সামনে আবারও বিক্ষোভ করে ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আর সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখড়া বন্ধের দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্রদল। সোহরাওয়ার্দী উদ্যান
এখানে মাদকের সয়লাব এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। এর আগে বেলা 11টার দিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে সহপাঠী ও শিক্ষকরা বিক্ষোভ করেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে বহিরাগতের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ ও যান চলাচল সীমিত করার দাবিও জানান তারা। আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ যাতে করতে পারে সেই ব্যবস্থা আমাদের করা উচিত। আমি সর্বোচ্চ প্রশাসনের মাননীয় ভিসি স্যারকে সহ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়টিতে, কারণ আমার শিক্ষার্থী যদি চলে যায় আমার এই শিক্ষা বিদ্যাপীঠের কি দাম। এদিকে সাম্য নিয়তের হত্যায় বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে পুলিশ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। নিহত ঢাবি ছাত্র সাম্যের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে মরদেহের অপেক্ষায় স্বজনরা। এই মুহূর্তে বেলকুচিতে সাম্যের গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ, কি বলছেন সাম্যের স্বজন ও স্থানীয়রা এবং এ বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। দর্শক দুঃখিত, আমরা এই মুহূর্তে যুক্ত হতে পারছি না, পরবর্তীতে আমরা আবার যুক্ত হব। বাগেরহাটে ভারতীয় 2 সহোদর নাগরিককে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়ায় নির্বাচন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে এই পরিচয়পত্র তৈরি করা হয়েছে। মূলত জমি বিক্রির উদ্দেশ্যে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয় দেওয়া হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ফৌজদারি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার সহায়তায় একই প্রক্রিয়ায় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে একটি জাতীয় পরিচয়পত্র সৃজন করে তারা অপরাধ করেছেন এবং এই জাতীয় পরিচয়পত্র সৃজন করে তারা ওই ভারতের নাগরিক যারা আছে তাদের নামে জমি বিক্রয় করেছেন এবং এটা দুর্নীতি দমন কমিশন আইন সহ দণ্ডবিধির আইন অনুযায়ী এটা অপরাধ। এই অপরাধের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট থেকে একটি তাদের নামে 3 জন আসামির নামে মামলা রুজু করা হয়েছে। নিহত ঢাবি ছাত্র সাম্যের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে মরদেহের অপেক্ষায় স্বজনরা। এই মুহূর্তে বেলকুচিতে সাম্যের গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শুভ, কি বলছেন সাম্যের স্বজন ও স্থানীয়রা এবং এই বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোহা, শাহরিয়ার আলম যে সাম্য আছে তার মরদেহের অপেক্ষায় কিন্তু আছেন এই মুহূর্তে স্বজনরা। আমরা আছি তার গ্রামের বাড়িতে, বেলকুচির কিন্তু সরাতল গ্রামে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে তার যারা স্বজনরা আছেন, যারা গ্রামের বাড়িতে থাকেন, তারা এখানে এই মুহূর্তে তার মরদেহের অপেক্ষায় আছে। মরদেহ কিন্তু ইতোমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে, নিয়ে আসা হচ্ছে। এবং এইখানে কিন্তু আসলে যে সাম্য এইখানে থাকেন না, তার পরিবারের সবাই কিন্তু ঢাকাতে থাকেন। সাম্য কিন্তু পরিবারের যে 4 ছেলে আছে সাম্য 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। সে কিন্তু সর্বশেষ সিরাজগঞ্জের যে উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুল আছে সেখান থেকে এসএসসি সম্পন্ন করেছে। তারপরে কিন্তু তার পরিবার সবাই তার ঢাকাতেই থাকেন এবং সাম্য কিন্তু বেশ কয়েক বছর আগে তার মাকেও হারিয়েছেন। এখন এই সাম্যর যে হত্যাকাণ্ড, সাম্যর এই মৃত্যুতে কিন্তু এলাকার মানুষ একদম শোকে কাতর হয়ে গিয়েছেন। তারা কিন্তু এই মৃত্যুটাকে মেনে নিতে পারছেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা কিন্তু মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তার স্বজনরা কিন্তু বলছেন যে এটা যথার্থ যে একটা বিচার, সেই বিচারটা কিন্তু তারা চাচ্ছেন। আমরা কিন্তু কথা বলেছিলাম কিছু স্বজনদের সঙ্গে, আমরা কথা বলবো তাদের যারা আছেন এইখানে আত্মীয় স্বজন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে সাম্যর লাশ এখন কোথায় আছে, এখানে কি কি কার্যক্রম আছে। এবং আপনি ঢাকা থেকে রওনা দিয়েছে, ঘন্টাখানের মধ্যে এখানে পৌঁছে যাবে। এখন আমার ভাগ্নে খুব ভদ্র ছিল, ওর কারোর সাথে ওর সম্পর্ক খারাপ ছিল না। যার সাথে ওর বন্ধু বান্ধব যারাই আছে আমরা সুবান হাসিবি যে ওর খুব হাসি খুশি একটা ছেলে ছিল। এখন ওকে যেভাবে হত্যা করা হবে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা তো মেনে নিতে পারছি না।
ওকে যারাই হত্যা করেছে আমরা তাদের বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে ওকে আইন আয়ত্তে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। ধন্যবাদ আপনাকে। তারা কিন্তু বলছেন যে আসলে যে এই যে একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের একটা যে শাস্তি যেন দ্রুত সেই শাস্তিটা নিশ্চিত করা হয়। যে সরাতুল যে গ্রাম আছেন, এই সরাতুল গ্রামের যে গ্রামে ঈদগাহ মাঠ আছেন, সেইখানেই কিন্তু তার জানাজা নামাজ হবে এবং তারপরে কিন্তু সরাতুল যে কবরস্থান আছে, সেই কবরস্থানেই কিন্তু তাকে দাফন করা হবে এবং অধীর আগ্রহে কিন্তু শুধু তার স্বজনরা না, গ্রামবাসীও অপেক্ষা করছেন যে মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্যর মরদেহ কখন এসে পৌঁছাবে গ্রামে। তো এই ছিল আসলে সিরাজগঞ্জের সাম্যর গ্রামের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিহত ঢাবি ছাত্র সাম্যের সিরাজগঞ্জের গ্রামের বাড়ি থেকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। বিএনপির ৩১ দফা সংস্কারের ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জনগণের অধিকার প্রয়োগের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গাউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন সহ নেতাকর্মীরা। এই সংস্কারের প্রস্তাব বিএনপি ৩১ দফা যেটি, এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। কাজে আমরা বলবো, আসেন যত দ্রুততার সঙ্গে আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার সকালে নোয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের প্রথম দিনেই ৩০০ এর বেশি কাঁচা ও পাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন ও সীমানা নির্ধারণ করে সতর্ক করা হয়েছিল। এটা যেহেতু রোডসান হাইওয়ের জায়গা আর কি, মানে এইটা পৌরসভা করলেও যদি আমাদের সাথে আলোচনা করে বা কোনো মন্ত্রণালয় চিঠিপত্র আদান প্রদান করে যদি করতে পারতো, সেটা একটা আলাদা বিষয়। এবং আগামীকাল ব্রিজের অপর পাশ থেকে আমাদের ৪০ কিলোমিটার রাস্তা আমরা প্রায় ৩ মাস আগে থেকে নোটিশ করেছি। এদিকে পঞ্চগড়ে সড়ক ও মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ, সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। বুধবার সকালে শহরের মিলগেট এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে এ অভিযান চালানো হয়। ফিটনেসবিহীন যানবাহন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৬,০০০ টাকা জরিমানা করে বিআরটিএ। অভিযানে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক জানান, সড়ক দুর্ঘটনা রোধে এই অভিযান চলমান থাকবে। ময়মনসিংহ নগরের শানকিপাড়া বাজারের রেলওয়ের দুপাশে দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। অভিযানে দোকান ও মালামাল হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা। তাদের দাবি, লিজ নিয়েই ব্যবসা করেছিলেন তারা। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য, ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। রেলওয়ের জমি দখল করে দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের শানকিপাড়া বাজারের রেল লাইনের পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ শুরু হয়। অভিযানে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে ছিলেন সেনাবাহিনী, পুলিশ এবং রেলওয়ে থানা পুলিশ। দখল নয়, সিটি কর্পোরেশনের থেকে লিজ নিয়ে স্থাপনা গড়ে ব্যবসা চালাচ্ছিলেন বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। চোখের সামনে জীবিকার অবলম্বন দোকান ও মালামাল হারিয়ে পথে বসার উপক্রম তাদের। চিঠি দিব, খবর দিব যে আপনারা এখানে যান গান এলে ওইগুলো ভাঙচুর করে উৎখাত করা হবে।
এরকম ধরনের কিছু না, মাইক মারলো আর ভাঙ্গা লাইলো। লিজ না দিলে তো এখানে কেউ করতো না, ওপেন বাজার এটা অবৈধ কোনো বাজার না, এটা অনেক বছর ধরে করা হচ্ছে। জিনিসটা রেলওয়ে কর্তৃপক্ষ বা উদ্বোধন কর্তৃপক্ষ এটা আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানের সমীচীন হয় নাই। তবে কর্তৃপক্ষ বলছে রেলের জায়গা দখল নিয়ে প্রভাবশালী মহল সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লিজ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। এসব জায়গায় উদ্ধার করতেই এই অভিযান। ব্যবসায়ীরা জানে এটা রেলের জায়গা, সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা, ব্যবসায়ীরা জেনে শুনেই নিয়েছেন। আর সিটি কর্পোরেশন তারা অবৈধভাবে লিজ দিয়েছে, যেটা তারা পারে না, যে কারণে আজ আমরা ভেঙে দেব। মানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে তুলছে, সে জেনে শুনে তুলছে, যেটা রেলের জায়গা আমি অবৈধভাবে তুলতেছি, অবৈধভাবে দখল করতেছি। উচ্ছেদ অভিযানে কয়েকশো দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে হকার্স মার্কেটের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার বেলা 11টায় শহরের রূপগঞ্জ বাজারের এসব দোকান উচ্ছেদ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় দোকান করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা। তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তারা তাদের মালামাল সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম মাদক বিরোধী পোস্ট দেওয়ার জেরে কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে গ্রামের বখাটে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 1টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট করাই যেন কাল হলো সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী সাজমিন আক্তারের। মঙ্গলবার গভীর রাতে লাকড়ির ঘরে দাও দাও করে জ্বলছে আগুন। এ দৃশ্য সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের দোকান কর্মচারী শফিক মিয়ার বাড়ির। মঙ্গলবার রাত আনুমানিক 1টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, রাতের আধারে কে বা কারা দাহ্য পদার্থ ডিজেল বা পেট্রোল দিয়ে লাকড়ির ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিভানোর আগেই ঘরে থাকা জ্বালানি কাঠ, ঢেউটিন সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগী সাজমিন আক্তার জানায়, গেল সোমবার মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার পর থেকে মাদকাসক্ত মেহেদি হাসান তাকে হুমকি দিয়ে আসছে। ক্ষিপ্ত হয়ে মেহেদি অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি ও প্রতিবেশীরা। সকালের দিকে আমি পোস্টটা করি যে আমরা গ্রামটা হইছে মাদকাসক্ত, বা আমি কিন্তু স্পেসিফিক কোনো নাম দেয়া করছি না, যে পোস্টটা যা মাদকের বিরুদ্ধে করছিলাম। তো অনেকে হইছে এই জায়গায় কমেন্ট করছে, অনেক কিছু করছে, করার পরে তারা মানে করার পরে কমেন্ট করার পরে আমি মানে একটা দিন না যাইতে যাইতে পরবর্তীতে হইছে আমার সাথে হইছে আমার বসত বাড়ির যে আঙ্গিনার মধ্যে একটা গোড়া ছিল, ওই গোড়াটাই জ্বালাইয়া দিছে। দোকানে বসে আসলাম আমরা 8-9 জন মানুষ। হঠাৎ করে দিকে মেহেদি ছেলেটা পশ্চিমকুল ভাষায় কথাবার্তা কইতেছে। আমরা জানি না কি কার জন্য মেসেজে গেল, তুমি হারে গেলাও হলো টেইলার আমার মারা গেলে বাপরে গেলে কারে আজকে সাথে। পুলিশ জানায়, প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও পূর্ব বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে এমনটা ঘটতে পারে বলেও জানায় পুলিশ। এদের সাথে তো এদের আগেই বাদাবাদী আছে, এখন বাদাবাদী যেটা দেখে নাই কেউ, তারপরে তদন্ত সাপেক্ষে দেখে বোঝা যাবে, এছাড়া তো আর বোঝার কায়দা নেই। কেউ করতে তো দেখে নাই, লাকড়ি ঘরে আগুন দিচ্ছে, এখন তাদের সাথে আগে মামলা মোকদ্দমা আছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের আশুলিয়ার পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা পুকুরের মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার ওসি জানান, শিশুদের
শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নড়াইলের লোহাগড়া উপজেলার খাজা মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার ইথনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, সকালে খাজা মোল্লা নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশ্যে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইথনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশের লোকজন ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্লাকে ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে। রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর গ্রামের আমবাগান থেকে মঙ্গলবার গভীর রাতে সাদেক আলী নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদেক আলীর দুই স্ত্রী, প্রথম স্ত্রী থাকেন বাবার বাড়িতে এবং দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে চণ্ডীপুরে বসবাস করতেন। তিনি ওই গ্রামের নূর হালদারের ছেলে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গ্রামের মোড়ে চা পান করতে যান। পরে রাত 11টার দিকে স্থানীয় এক আমবাগানে তার মরদেহ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সাদেককে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বুধবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল প্রধান বিচারপতি বাসভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে থাকে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত, আরো দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয় কয়েকজন পুলিশ সদস্য। আমরা যে আন্দোলন না করতাম, সরাসরি আসছে দেশ থেকে পালাতে বাধ্য হইতো, আমাদের উপর কেন হামলা করা হয়েছে? শান্তিপূর্ণভাবে এসেছিলাম, আমরা কোথাও কোনো ঝামেলা টামেলা করিনি। কিন্তু যখন আমাদের মিছিলটা এই যে সচিবালয়ের সামনে মৎস্য ভবন দিয়ে আসছিল, তো তখন তাদের এই যে টিয়ার শেল, গ্যাস, মানে এই হামলা তো আসলে কোনোভাবেই নাই যে আমাদের ভাইয়াদের কি অবস্থা করেছে। গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের উত্তর ছায়াবিথি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অভিযোগ রয়েছে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরিতে অর্থায়ন এবং ভাঙচুরে উস্কানির সঙ্গে জড়িত জসুদা। এসব বিষয়ে তদন্তের জন্য তার রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রংপুর কুড়িগ্রাম মহাসড়কে একই পরিবারের 3 জনের মৃত্যুর পর এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক প্রশস্তকরণ সহজ 8 দফা দাবিতে সড়ক অবরোধ করেন। বুধবার সকালে রংপুরের কাউনিয়ার মিরবাগ বাসস্ট্যান্ড এলাকায় তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সড়কটি 4 লেনে উন্নীত করা, অবৈধ যান চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা। আন্দোলনকারীরা জানান, সরু রাস্তা ও অবৈধ যানবাহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনের জন্য হুমকি। তারা অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমার বোন এসএসসি পরীক্ষার্থী কালকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই রোডটা যদি 4 লেন থাকতো তাহলে হয়তো কালকে আমার বোন বেঁচে থাকতো। এই রোডটা 2 লেন থাকার কারণে একটা বাস আরেকটা বাসকে ওভারটেক করার কারণে আমার বোন বাসের চাপায় আমার বোনটা মারা গেছে। তো আমার দাবি যে আমার বোনের মতো আর কারো বোন কেউ কোনো ভাই যেন না হারায়। 150 বছরের পুরানো কুষ্টিয়া কোর্ট স্টেশনটি জরাজীর্ণ অবস্থা, লাগেনি আধুনিকতার ছোঁয়া। প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
প্ল্যাটফর্ম নিচু হওয়ায় যাত্রীরা সহজে উঠতে পারেন না ট্রেনে। নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও। যাতায়াতের জন্য স্টেশনটি এখনকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ট্রেন আসলেই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে উঠতে বেগ পেতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থরা। ট্রেনে যে উঁচু প্ল্যাটফর্ম হলো সাবর, এই জন্য তো ওটা নামা কষ্ট হয়। অনেক সময় দৌড়ায় মেয়েরা গায়ে চোটে একটা অ্যাক্সিডেন্ট হয়, বৃদ্ধ মানুষদের ওঠানামা করতে সমস্যা হয়। 1871 সালে চালু হওয়া এই স্টেশনটির জরাজীর্ণ অবস্থা। নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও। নেই যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। দখলদারদের কবলে পড়েছে স্টেশনের জায়গাও। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। যারা বাচ্চাদের দুধ খাওয়ায় সেই দুধটা কিন্তু খাওয়ানোর এইখানে জায়গা নেই, আবার মানে শৌচাগারও কিন্তু এখানে নেই। অসুস্থ মানুষ যদি একটা সমস্যা হয় তাহলে তো পেশাব পায়খানার দরকার আছে, কিন্তু এই জিনিসটা তো নাই। বসার জায়গা নেই। দেখেন এখনই আপনার চাক্কাশি প্রমাণ পাচ্ছেন যে ফ্যান কিন্তু বন্ধ। স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি তাদের। ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করে গেছে, আমরাও চিঠি লিখছি, জানানো হয়েছে তাদেরকে, তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে। 150 বছরের পুরনো কুষ্টিয়ার এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন 14 বার চলাচল করে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জে 8 দফা দাবিতে ট্রেন অবরোধ করেছে নাগরিক সংগঠন সুজন সহ জেলার সাধারণ মানুষ। বুধবার সকাল 10টায় মল্লিকা কমিউটার ট্রেন আটকে তারা এ কর্মসূচি পালন করে, যার ফলে ট্রেনটি 35 মিনিট দেরিতে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তাদের প্রধান দাবি ছিল ঢাকাগামী 4টি আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা। বর্তমানে বনলতা এক্সপ্রেসই একমাত্র ঢাকাগামী ট্রেন। আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ তোলেন। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতিও আন্দোলনে একাত্মতা জানিয়ে আগামীকাল ফের অবরোধের ঘোষণা দিয়েছে। এদিকে রেল স্টেশন মাস্টার জানান, দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আলোচনার আশ্বাসে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। জেলা প্রশাসককে জানান দিতে চাই এবং জেলা প্রশাসক যেন সরকারকে জানিয়ে দেয় যে চাঁপাইনবাবগঞ্জে রেলের দাবি, এই দাবির ব্যাপারে তারা অনড়। এটা আগামীকালকে আমি উদ্যত আহ্বান জানাই চাঁপাইনবাবগঞ্জের নারী, পুরুষ, শিশু। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা পীড়িত জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনারের সভা কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি সাদেক আহমেদ। কর্মশালাটিতে প্রকল্প বাস্তবায়নকারী 18টি সংস্থা নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। রাজধানীর দক্ষিণখানে বিভিন্ন অভিযোগে সাবেক এমপি হাবিব হাসানের সহযোগী বদরুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে ডিএনসিসি 47 নং ওয়ার্ড খন্দকার স্কুলের সামনে মানববন্ধনে স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকার আমলে সাবেক এমপি হাবিব হাসানের পিএস হিসাবে কাজ করেছে বদরুল। নিজেকে সাংবাদিক দাবি করে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ তাদের। বক্তারা বলেন, বর্তমানে বদরুল নিজেকে বিএনপির নেতা বলে প্রচার করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বর্ষা শুরু হওয়ার আগে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক বাড়ি,
রাস্তা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও মসজিদ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে। সহকর্মী জুয়েল রানার তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্রহ্মপুত্র নদে বাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা আগে থেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। হুমকিতে রয়েছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ও ফসলি জমি। এই দৃশ্য দেখা যাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায়, যেখানে কয়েকদিনে 10টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। জমি অনেক ছিল, সব জমি নদীতে গেছে। এখন যে বাড়িটা থাকে না, যা ঘরটা যে নিয়ে এক জায়গায় মানে দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সহায় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। স্থানীয়রা বলছে আগেভাগে ব্যবস্থা না নেয় শত বছরের পুরনো গ্রাম রাস্তা ও ভেঙে যাচ্ছে। মাদ্রাসা ও মসজিদও ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী ভাঙনরোধ ব্যবস্থার দাবি তাদের। বাড়িঘর ভাঙি চুরি সব শেষ, এখন আমরা যাবো কোথায়, আসবো কোথায়? যদি এতে মরাই অনেক ভালো। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদে ঘেরা বেগমগঞ্জ ইউনিয়নের বড় অংশ গত 15 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে। ইউনিয়নটি রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন জনপ্রতিনিধি। ইউনিয়নের 100%-এর মধ্যে 80% ভেঙে অলরেডি নদী চলে গেছে, আছে 20%। এটি যদি সরকার দ্রুত গতিতে কোনো ব্যবস্থা না নেয়, তো এটিও বেগমগঞ্জ ইউনিয়নটি মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়া অন্যান্য নদীতেও ঊর্ধ্বতন অনুমতি পেলে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীতে 6.5 কিলোমিটার জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। এছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে জরুরি ভিত্তিতে 1000 জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার চর ইয়তনেটে আমাদের জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদী ভাঙন প্রবণ এলাকায় বর্ষার আগে স্থানীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীর পাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বিশ্ব গড়ার সামর্থ্য আছে বাংলাদেশের। জবির 5ম সমাবর্তনে বলেছেন প্রধান উপদেষ্টা, স্বপ্নের বিশ্ব গড়তে কাজ করার আহ্বান। শিক্ষার্থী সাম্য হত্যায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না দিতে পারার অভিযোগ ছাত্রদলের, মরদেহের অপেক্ষায় স্বজনরা। ময়মনসিংহের রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন, নির্বাক ব্যবসায়ীরা। বাগেরহাটে মহাসড়কের পাশের দখল উচ্ছেদ। সাভারের আশুলিয়া পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার। রাজশাহীর আমবাগানে পড়েছিল এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ। এবং বর্ষার আগেই কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি। হুমকির মুখে গুরুত্বপূর্ণ স্থাপনা। জমি অনেক ছিল, সব জমি নদীতে গেছে। এখন বাড়িটা থাকে না, যা ঘরটা যে নিয়ে এক জায়গায় মানে দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সহায় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।